আজকে আমরা যে গল্পটা নিয়ে গভীরে যাব আর কি, সেটার নাম হচ্ছে দ্য সাইলেন্ট পাথ অফ নো রিটার্ন। হুম, একটা খুব পুরনো লোককথা। হুম। গল্পটা শুনতে কিন্তু খুব সাধারণ। একদম। গ্রামের বাইরে একটা বাঁশবন। হ্যাঁ, আর তার ভেতর দিয়ে একটা সরু রাস্তা। হুম। কিন্তু জায়গাটা দিনের বেলাতেও কেমন যেন থমথমে, আর রাত নামলে তো কথাই নেই। আর স্থানীয়দের মধ্যে একটা বিশ্বাস কাজ করে যে ওই পথে রাতে যে যায় সে আর ফেরে না। ঠিক। আর এই ফেরে না আসার পেছনেই লুকিয়ে আছে একটা কিংবদন্তি, ফেরার ছায়া। নামটা শুনলেই কিন্তু একটা খটকা লাগে, তাই না? হ্যাঁ, ফেরা আর ছায়া দুটো শব্দ একসাথে। তো আজকের আলোচনায় আমরা এই গা ছমছমে গল্পের সুতোগুলো একটু ছাড়ানোর চেষ্টা করব। শুধু একটা ভূতের গল্প হিসেবে না দেখে আমরা দেখব কিভাবে একটা সাধারণ বাঁশবন মানুষের মনে ভয় ধরানোর একটা নিখুঁত যন্ত্র হয়ে উঠতে পারে। একদম ঠিক। আমরা দেখব এই গল্পের নায়ক রাহুল, সে কেন সবার বারণ সত্ত্বেও ওই পথে পা বাড়ালো, আর তার সাথে যা যা ঘটল সেগুলোর আড়ালে ঠিক কী ধরনের মনস্তাত্ত্বিক খেলা চলছে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই তো পরিবেশটার কথা আসে। একটা ঘন বাঁশঝাড়, তার ভেতর দিয়ে শুরু একটা পথ। গল্পে বলা হচ্ছে জায়গাটা দিনের বেলাতেও অস্বাভাবিক রকম চুপচাপ। ওই অস্বাভাবিক নীরবতাটাই কিন্তু ভয়ের প্রথম ধাপ। তাই কিভাবে? ভাবুন তো, আমাদের কান কিন্তু সবসময় কোনো না কোনো শব্দ শুনতে অভ্যস্ত। হ্যাঁ, বাতাসের শব্দ, পোকামাকড়ের ডাক। পাতার খসখস আওয়াজ। যখনই সব পরিচিত শব্দ হঠাৎ করে উধাও হয়ে যায়, আমাদের মস্তিষ্ক এটাকে একটা বিপদ সংকেত হিসেবে ধরে নেয়। ও আচ্ছা। মনে হয় যেন পুরো পৃথিবীটাই নিঃশ্বাস বন্ধ করে রেখেছে, কোনো শিকারীর আসার অপেক্ষায় আর কি। দারুণ বলেছেন, ঠিক যেন ঝড়ের আগের থমথমে অবস্থা। একদম। আর এই পরিবেশের মধ্যেই এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের নায়ক রাহুল, গ্রামের সবাই যাকে চেনে সবচেয়ে কৌতূহলী ছেলে হিসেবে। আর সবাই ওকে বারণও করেছে। হ্যাঁ, সবাই বলেছে রাহুল ওই বাঁশবনের পথ ধরিস না, ওটা ভালো জায়গা না। কিন্তু ওর মাথায় এসব ঢোকেনি। আর এখানেই তো হরর গল্পের ক্লাসিক ফর্মুলাটা কাজ করছে। কোনটা? প্রথমত, অগ্রাহ্য করা সতর্ক বার্তা। যখনই কোনো চরিত্রকে বারবার সাবধান করা হয় আর সে সেটাকে পাত্তা দেয় না, দর্শক হিসেবে আমরা প্রায় নিশ্চিত হয়ে যাই যে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। ঠিক। আর দ্বিতীয় কারণটা হলো রাহুলের অতি আত্মবিশ্বাস। ওর মনে হয়েছিল এগুলো সব পুরনো দিনের কুসংস্কার, আমার কিচ্ছু হবে না। এই অহংকার। হ্যাঁ, এই ফিউব্রেস বা অহংকারই ওকে বিপদের দিকে ঠেলে দেয়। লোককাহিনীগুলো কিন্তু এভাবেই মানুষকে সামাজিক নিয়মকানুন শেখাতো। তার এটা শুধু একটা ভূতের গল্প নয়, বরং একটা সতর্কবার্তাও। অবশ্যই। আচ্ছা, রাহুল যখন বাঁশবনে ঢুকলো তখন থেকেই তো অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো। ঠিক তখন থেকেই, হ্যাঁ। প্রথমে যাওয়া হলো, পরিবেশটা যেন হুট করে বদলে গেল। বাঁশের শনশন শব্দ, ঝিঝি পোকার ডাক, সব থেমে গেল। একদম একেবারে পিনপতন নীরবতা। ওই যে আমরা একটু আগেই বলছিলাম, নেস্থেতনিয়া নীরবতা। এটা একটা মনস্তাত্ত্বিক ধাক্কা। হুম। এরপরই গল্পের দ্বিতীয় ধাক্কাটা আসে। রাহুল টর্চের আলো ফেলে মাটিতে যা দেখল সেটা আরও অদ্ভুত। হ্যাঁ, মাটিতে একদম টাটকা পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো উল্টো দিকে মুখ করা। ঠিক। কেউ যেন ওর দিকে পেছন ফিরে হেঁটে আসছে, বা ওর সামনে থেকে পেছন দিকে হেঁটে চলে গেছে। এই ব্যাপারটা ভাবলেই কেমন যেন অস্বস্তি হয়। এর মানে কি হতে পারে? এটা অস্বস্তিকর, কারণ এটা আমাদের সাধারণ যুক্তিকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। আচ্ছা। আমরা জানি মানুষ সামনের দিকে হাঁটে, তাই পায়ের ছাপও সেভাবেই পড়ার কথা। যখন আমরা এমন কিছু দেখি যা প্রকৃতির এই সাধারণ নিয়মকে মানে না, আমাদের ব্রেন সঙ্গে সঙ্গে ধরে নেয় যে এর পেছনে যে সত্তাটা আছে সেটা মানুষ বা স্বাভাবিক কিছু নয়। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের মস্তিষ্ক জানে পৃথিবী গোল, কিন্তু হঠাৎ যদি কেউ এসে প্রমাণ করে দেয় যে পৃথিবী চ্যাপ্টা, তখন যেমন একটা ধাক্কা লাগবে, এটাও সেরকম। একদম। ব্রেইনের ভেতরে যেন একটা সার্কিট গন্ডগোল হয়ে যায়, তাই না? ঠিক তাই। এটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় বিভ্রান্তি। আপনার মস্তিষ্ক যা দেখছে তা আপনার জমানো তথ্যের সাথে মিলছে না। এই অমিলটাই ভয় তৈরি করে। কারণ তখন বোঝা যায় না যে এরপর কি হতে পারে। হ্যাঁ, নিয়ম ভাঙা মানেই বিশৃঙ্খলা, আর বিশৃঙ্খলা মানেই বিপদ। আর এই বিশৃঙ্খলার মধ্যেই তো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে। লাহুম আরও কিছুটা এগোতেই বাঁশের ভেতর থেকে টুপ টুপ করে একটা শব্দ শুনতে পায়। প্রথমে তো ও ভাবে হয়তো বৃষ্টি পড়ছে। হ্যাঁ, কিন্তু তাকিয়ে দেখে আকাশ একদম পরিষ্কার, একটাও মেঘ নেই। এই শব্দটা খুব ইন্টারেস্টিং।
টুপটুপ শব্দটা নিজে কিন্তু ভয়ঙ্কর নয়, না তো। কিন্তু ভুল সময়ে ভুল জায়গায় এই নিরীহ শব্দটাই মারাত্মক হয়ে ওঠে, কারণ এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। আর মানুষ হিসাবে আমরা ব্যাখ্যাতীত জিনিসকেই সবচেয়ে বেশি ভয় পাই। আর সেই শব্দের উৎস খুঁজতে গিয়েই তো রাহুল জিনিসটাকে দেখতে পায়। হ্যাঁ, সামনে একটা সাদা কাপড়ে ঢাকা ছায়ামূর্তি দাঁড়িয়ে। গল্পে কিন্তু ওর চেহারার কোনো বর্ণনা দেয়া নেই, কিচ্ছু না। শুধু বলা হয়েছে ওর চোখ দুটো টকটকে লাল আলোয় জ্বলছিল। কোনো মুখ, নাক কিচ্ছু নেই, শুধু অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত চোখ। এখানেই গল্পকার সবচেয়ে সেরা চালটা চেলেছেন। একটা নির্দিষ্ট চেহারার চেয়ে অস্পষ্ট বা অদেখা অবয়ব কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। ঠিক যেমন অনেক সিনেমায় ভিলেনকে পুরোটা না দেখিয়ে শুধু তার ছায়া বা একটা হাত দেখানো হয়। একদম। কারণটা কি? কারণ আমাদের কল্পনা শক্তি যে কোনো পরিচালকের বানানো স্পেশাল এফেক্টের চেয়েও শক্তিশালী। তার মানে যখন কোনো চেহারা দেয়া হয় না, তখন আমরা প্রত্যেকে নিজের মনের সবচেয়ে ভয়ঙ্কর চেহারাটা ওই শূন্যস্থানে বসিয়ে নিই। ঠিক। আমার কাছে যা ভয়ঙ্কর আপনার কাছে হয়তো তা নয়, তাই অস্পষ্ট রাখলে ভয়টা সবার জন্য, মানে ব্যক্তিগত হয়ে ওঠে। এক্স্যাক্টলি। আর লাল চোখ তো প্রায় সব সংস্কৃতিতেই অশুভ বা দানবীয় শক্তির একটা ক্লাসিক প্রতীক। এটা আমাদের ডিএনএতে গেঁথে যাওয়া একটা ভয়, মুখোমুখি হয়নি। ভয় তো রক্ত জমে গিয়েছিল। সে যখন আস্তে আস্তে পেছনে সরতে শুরু করে, তখন এই ছায়ামূর্তিটা ফিস করে একটা প্রশ্ন করে, যেটা আমার মতে গল্পের সবচেয়ে শক্তিশালী সংলাপ। কি বলেছিল? ও বলে, এ পথ কেউ রাতে ফেরে না, তুই কেন এলি? এই লাইনটা নিয়ে একটু ভাবা যাক। এটা কিন্তু কোনো হুমকি নয়। না, ছায়ামূর্তিটা বলেনি তোকে মেরে ফেলবো বা এখান থেকে পালা। এটা একটা শান্ত শীতল ঘোষণা, যেন ও একটা নিয়ম মনে করিয়ে দিচ্ছে, যে নিয়মটা রাহুল ইতিমধ্যেই ভেঙে ফেলেছে। এর মধ্যে একটা অনিবার্যতা সুর আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই ধরনের সংলাপ কি একটু ক্লিশে নয়? অনেক ভূতের গল্পেই তো এমন শোনা যায় যে অশুভ শক্তি নিয়ম ভাঙার কথা মনে করিয়ে দেয়। এই গল্পের ক্ষেত্রে এর বিশেষত্বটা কি? খুব ভালো প্রশ্ন। ক্লিশে মনে হতে পারে, কিন্তু এর কার্যকারিতা নির্ভর করে পরিস্থিতির ওপর। আচ্ছা, এখানে বিশেষত্বটা হলো, প্রশ্নটা করা হয়েছে চরম অসহায় একটা মুহূর্তে। রাহুল দৌড়ে পালানোর কথা ভাবছে, আর ঠিক তখনই তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই পথ থেকে ফেরা যায় না। এটা ওকে আক্রমণ করার চেয়েও বেশি ভয়ঙ্কর, কারণ এটা রাহুলের শেষ আশাটুকুও কেড়ে নিচ্ছে। এটা বলছে, খেলা শেষ, তুমি আগেই হেরে গেছো। বুঝতে পেরেছি। এটা শারীরিক আক্রমণের চেয়েও বড় একটা মানসিক আক্রমণ। একদম। আর এই কথাটা শোনার পরেই রাহুল দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু ওর পেছন থেকে যে পায়ের শব্দ আসছিল, সেটাও ছিল অস্বাভাবিক। কিরকম? ঠাক ঠাক করে একটা শব্দ, কিন্তু শুনে মনে হচ্ছিল কেউ যেন ওর পেছনে উল্টো দিকে দৌড়াচ্ছে। আবার সেই যুক্তি ভেঙে দেওয়ার খেলা। আমরা জানি দৌড়ালে পায়ের শব্দ কেমন হয়, কিন্তু উল্টো দিকে দৌড়ানোর শব্দ আমাদের মস্তিষ্কের জন্য একটা অচেনা সংকেত। এটা একটা বিভ্রান্তি তৈরি করে। রাহুল বুঝতে পারছিল না বিপদটা ঠিক কতটা দূরে বা কোন দিকে। এই শ্রুতিগত ভয় বা অডিটরি হরর অনেক সময় দৃশ্যমান ভয়ের চেয়েও বেশি কার্যকর হয়। রাহুল যত জোরে দৌড়াচ্ছিল, শব্দটাও যেন তত কাছে আসছিল। হঠাৎ করেই ও কাঁধে একটা বরফ ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। ভয়ে চিৎকার করে পেছনে ঘুরতেই দেখে কেউ নেই, কিচ্ছু নেই। শুধু বাঁশ গাছগুলো হাওয়ায় দুলছে, আর সেই হাওয়ার সাথে ভেসে আসছে একটা দীর্ঘ ইয়েন অমানুষিক হাসির শব্দ। এবং এটাই ভয়ের শেষ পর্যায়। বিপদটা যখন অদৃশ্য হয়ে যায়, তখন পালানোর আর কোনো জায়গা থাকে না। ঠিক। ওই ঠান্ডা স্পর্শ আর হাসিটা প্রমাণ করে দেয় যে বিপদটা আর বাইরে নেই, ওটা রাহুলের মনের ভেতরেও ঢুকে পড়েছে। সে এমন কিছু অনুভব করছে যা সে দেখতে পাচ্ছে না। এই চূড়ান্ত অসহায়ত্বই হরর গল্পের আসল উদ্দেশ্য। গল্পের শেষটা খুবই করুণ আর বাস্তব। পরদিন সকালে গ্রামের লোকেরা বাঁশবনের পথে রাহুলের এক পাটি জুতো আর ভাঙা টর্চটা খুঁজে পায়। কিন্তু রাহুলকে পাওয়া যায় না। না, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সে যেন বাতাসে মিলিয়ে গেছে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, গল্পে কিন্তু বলা হয়নি রাহুল মারা গেছে, বলা হয়েছে সে নিখোঁজ। হ্যাঁ, এই অস্পষ্টতা কিন্তু মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ মৃত্যু একটা সমাপ্তি টানে, কিন্তু নিখোঁজ হয়ে যাওয়া একটা অনন্ত অপেক্ষা আর রহস্য তৈরি করে। ওর পরিবারের জন্য, গ্রামের মানুষের জন্য। রাহুলের গল্পটা কোনো দিন শেষ হয় না। আর ওই জুতো আর ভাঙা টর্চ,
ওগুলোর তাৎপর্য কি? ওই জিনিসগুলো হলো বাস্তব পৃথিবীর সাথে ওই অলৌকিক ঘটনার একমাত্র যোগসূত্র। ওগুলো প্রমাণ হিসেবে থেকে যায় যে রাহুল সত্যিই ওই পথে গিয়েছিল। আচ্ছা। এই ছোট ছোট পার্থিব বস্তুগুলো একটা আধিভৌতিক গল্পকে মাটির কাছাকাছি নিয়ে আসে। এরপর গল্পটা যখন রাহুলের পরিবারের শোকের দিকে মোড় নেয়, ওর বোনের প্রার্থনা, ওর বাবার শূন্যতার যন্ত্রণা, তখন এটা আর নিছক একটা ভূতের গল্প থাকে না। তখন এটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডিতে পরিণত হয়। ঠিক তাই। আর এই কারণেই এই লোককাহিনীগুলো প্রজন্ম থেকে প্রজনান্তরে টিকে থাকে। এটা শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা একটা কমিউনিটির স্মৃতি। রাহুলের পরিবারের কষ্টটা গ্রামের বাকিদের জন্য একটা জীবন্ত সতর্কবার্তা হয়ে ওঠে, কেন ওই বাসবনের পথে রাতে যাওয়া উচিত নয়। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, এই গল্পটা খুব দক্ষতার সাথে পরিবেশ, মনস্তাত্ত্বিক চাপ আর অজানার ভয়কে কাজে লাগিয়েছে। এটা এমন একটা লোককাহিনী তৈরি করেছে যা আমাদের শুধু ভয়ই দেখায় না, বরং মনে একটা গভীর ছাপ রেখে যায়। আর গল্পের শেষ লাইনটা তো আরও গভীর। কোনটা? বলা হয়েছে, রাহুলের সাহসের কাহিনী মনে করিয়ে দেয়, কখনো কখনো ভয়ের মুখোমুখি হওয়া মানে হারানো নয়, বরং জীবনের এক মহাকাব্যের শুরু। বাহ! এই লাইনটা হঠাৎ করে পুরো গল্পের সুরটাই পাল্টে দেয়। এটা একটা সাধারণ ভয়ের গল্পকে একটা ট্র্যাজিক মহাকাব্যের স্তরে নিয়ে যায়। মানে রাহুল এখানে আর ভয়ে হারিয়ে যাওয়া একটা সাধারণ ছেলে থাকে না। না, সে হয়ে ওঠে এক ট্র্যাজেডির নায়ক। তার সাহস হয়তো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিন্তু তার গল্পটা অমর হয়ে গেছে। সত্যি, একটা ছোট লোককথার ভেতরে এতগুলো স্তর থাকতে পারে, ভাবা যায় না। এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। গল্পে ছায়াটাকে বলা হয়েছে ফেরার ছায়া। এই ফেরার শব্দটা কেন ব্যবহার করা হলো, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে। এটা একটা দারুণ প্রশ্ন, কারণ ছায়াটা তো কাউকে ফিরতে দেয় না। তাহলে ওর নামের সাথে ফেরার শব্দটা কেন জুড়ে আছে? একটা ব্যাখ্যা হতে পারে, ছায়াটা নিজেই হয়তো কোথাও ফিরতে চায়। হতে পারে সেও একসময় রাহুলের মতোই ওই পথে গিয়েছিল এবং আর ফিরতে পারেনি, তাই এখন সে অন্যদেরও ফিরতে বাধা দেয়, হয়তো ঈর্ষা থেকে বা একাকিত্ব থেকে। অথবা যদি আরও গভীরে গিয়ে ভাবি, হতে পারে কি যারা ওই পথে হারিয়ে যায় তারাই একসময় ওই ছায়ায় পরিণত হয়। এটাও হতে পারে। আর চিরকাল উল্টো পায়ে নিজের ফেলে আসা জীবনের দিকে, নিজের বাড়ির দিকে ফেরার একটা নিষ্ফল চেষ্টা করে যায়, আর সেই কারণেই ওর পায়ের ছাপগুলো সবসময় উল্টো দিকে থাকে।